আজ সকাল থেকে খানিকক্ষণ বাদে বাদেই মুষলধারায় বৃষ্টিপাত হয়েই চলেছে। আর এই বৃষ্টিপাতটা এক ধারায় বয়ে চলেছে। তার কারণটি হলো কোনো হাওয়া বাতাসই নেই, সেই কারণবশত বৃষ্টিপাত এক ধারায় বর্ষিত হচ্ছে। আর আমার ভারী দুঃখ লাগছে। কারণটি কি বলুন তো? আমার এই বারান্দা বাগানটিতে এক বিন্দুও বৃষ্টির জল এসে পৌঁছচ্ছে না। কি অবস্থা বলুন তো? তাই তো রেহান বাধ্য হয়ে গার্ডেন শাওয়ার ক্যানটি দিয়ে বারান্দা বাগানের গাছগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছে। গাছগুলিও একটু স্বস্তি পাবে ক্ষণ। কিছু তো আর করার নেই। চারিদিকে যা ওয়েদার ক্রিয়েট হয়েছে, আর এই ওয়েদারে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে সকলের, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? প্রকৃতিও নিষ্ঠুর হয়ে গিয়েছে। গুনে গুনে হয়তো আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। চারিদিকে যা পলিউশন সৃষ্টি হয়েছে, কি আর বলি আপনাদেরকে, আপনারাও হয়তো আমার মতনই ভুক্তভোগী। নেই কোনো হাওয়া বাতাসের দেখা সাক্ষাৎ, তার উপরে যা ভ্যাপসা গরম পড়েছে, আর এই ঘন ঘন বৃষ্টিপাতের কারণে চারিদিক স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা হয়ে আছে। শুভ মধ্যাহ্ন প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা, আপনাদের সকলকে আমার চ্যানেল হাতত সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার 21শে জুলাই, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুর 2:30। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজ পুরোটা সকাল একেবারে ল্যাব খেয়ে কেটে গিয়েছে আমার আর রেহানের। যেহেতু আজ রবিবার, রেহানের স্কুল ছুটি রয়েছে, টিউশনও নেই। তো আমাকে গতকাল থেকেই বলে রেখেছিল রেহান যে আজকে কিন্তু একটু মন ভরে প্রাণ ভরে রেস্ট নেবো। তো তাই করেছি। আর রান্নাবান্নাও ছিল না। অ্যাকচুয়ালি গতকাল গুরু পূর্ণিমা ছিল, সেই কারণে বাড়িতে খিচুড়ি রান্না করেছিলাম। তো বেশ খানিকটা খিচুড়ি বেঁচে গিয়েছিল, তাই আজকে আর রান্নাবান্না করতে হয়নি। আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, তাই দিয়ে দিব্যি খিচুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজনটা মা আর ছেলে মিলে সেরে নিয়েছি। আর এখন ব্লগটা স্টার্ট করার একটা কারণ রয়েছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন কি? ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই মনোরম প্রাকৃতিক পরিবেশে ভাবলাম না আমি আমার ব্লগটা স্টার্ট করেই ফেলি। সো দেখতেই পাচ্ছেন এই বাগানটিতে চিরসবুজে ঘেরা এই বাগানটি এক মনোরম প্রাকৃতিক পরিবেশ, আর তারই মধ্যে দিয়ে বৃষ্টির ধারা নেমে চলেছে। বেশ ভালো লাগছে জানেন তো, একটা আলাদা অনুভূতি যেন, তাই নয় কি? আর আমার এই গাছগুলো, মানে বারান্দা বাগানের এই গাছগুলোতে না এক ফোঁটা বৃষ্টির জল আসে না। যখন উত্তরে ঝাপটা দেয় তখন আসে, কিন্তু ওই দক্ষিণ পূর্বে যখন ঝাপটাটা দেয় না, তখন এই বারান্দা বাগানে একেবারে বৃষ্টির জল আসে না। আর গাছগুলো সেইভাবে বৃষ্টির জলও পায় না। তো আমি ভাবলাম বাইরে যেহেতু একেবারে অঝোর ঝড়ায় বৃষ্টি হচ্ছে, আমার বাগানটাতেও আমি একটু জল দিয়ে দিই। তো রেহান বাগানে একটু জল দিয়ে দিল, সেই অংশটুকুই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করেছি একটু আগেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আজকে আমাদের একটু বাইরে বেরোনো হয়েছে। তো দেখি বৃষ্টি যদি কমে তাহলে বাইরে বেরোবো, আর যদি বৃষ্টি না কমে তো আর কিছু করার নেই। তো যাই হোক, আবার রাতে রান্নাবান্না রয়েছে, সেগুলোও করতে হবে। কালকে যেটুকু খিচুড়ি ছিল আজ তো হয়ে গিয়েছে। দুপুরে আমার আর রেহানের পাপা অফিস থেকে আসবে সেই বিকেল নয়, সন্ধে হয়ে যাবে। সন্ধে 6:30 এরকম 5:45 নাগাদ ও অফিস থেকে আসবে। তারপরে রাতে রান্নাবান্না আমাকে করতে হবে। আলু নেই জানেন তো, আলু আনতে হবে বাজার থেকে। তো যাই হোক, চলুন, হ্যাঁ, পরে আপনাদের সাথে কথা বলছি। একটুখানি বারান্দা বাগানে থাকি, এই ঝমঝমিয়ে যে বৃষ্টিটা এখন পড়ছে, এই বৃষ্টির আমেজটা একটু উপভোগ করি। ওকে, আপনাদের সাথে একটু পরে কথা বলবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অল অফ ইউ। তো একটু স্নান সেরে নিয়ে একেবারে ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি। সাথে ছাতাও নিয়ে নিয়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর রেহানও রয়েছে, তো রেহানকে নিয়ে একটু মার্কেট করবো। তো চলুন বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই দেখুন বৃষ্টি পড়ে, তো বৃষ্টি খানিকটা ঝরে গিয়েছে, দেন আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে একটা দোকানে চলে এসেছি। এখানে সমস্ত মাটির ভাঁড় রয়েছে, আর মাটির সমস্ত বাসনপত্র রয়েছে। এখান থেকে মাটির প্রদীপ আর ওই দুধ কলা দেওয়ার জন্য বাটি নেব। এটা কত করে? একটা 15 টাকা। 10 টাকা ধরে নেই? 10 টাকা হবে এরকম ছোট, এরকম হবে। ঠিক আছে, দিয়ে দাও। না, এই ছোটোই ঠিক আছে।
কত দেবো এটা? 60টা? হ্যাঁ, ওই ভাঙা যেন না থাকে। বাইরে জোর বৃষ্টি নেমে গেছে, আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাপরে, এই বৃষ্টি কমছে, এই বৃষ্টি হচ্ছে। ও বাপরে, এখান থেকে আমরা প্রদীপ নিয়ে নিচ্ছি, মাটির প্রদীপ। না, কত বললাম, 30টা। তো এখান থেকে মাটির প্রদীপ নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য, আর ওই দুধ কলা দেওয়ার জন্য বাটি নিয়েছি মাটির প্রদীপগুলো কিনে দোকান থেকে বেরালাম, আর বৃষ্টি কমে গেল। কি সুন্দর ওয়েদার, একবার ঝেপে বৃষ্টি আসছে, একবার বৃষ্টি উদাহ হয়ে যাচ্ছে, আবার ঝেপে বৃষ্টি আসছে। ও কি বলবো, আর আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে। একে স্নান করেছি, চুলগুলো শুকায়নি, ভেজা, তার উপরে দরদর করে ঘেমে যাচ্ছি। লোকে দেখে মনে করবে যে বৃষ্টিতে প্রচণ্ড ভিজেছি আমি। যাই হোক, চলুন। এই দেখুন রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টি আর নেই। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে সাথে করে নিয়ে এখন আমি চলে এসেছি আমাদের সিঙ্গুর বাজারের একটি ইমিটেশন শপে। আর এই শপটি থেকে আজ আমি সবুজ রঙের কাচের চুড়ি পরতে চলেছি। আসলে শ্রাবণ মাস তো পড়ে গিয়েছে। দেবাদিদেব মহাদেবের এই পবিত্র শ্রাবণ মাসটি জুড়ে আমরা অনেকেই কিন্তু দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনায় মেতে উঠব। যারা এই শ্রাবণ মাসে ভক্তি এবং নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন, তারা কিন্তু এই পুরো শ্রাবণ মাসটি জুড়ে নিরামিষই আহারাদি করে থাকেন এবং অবশ্যই সবুজ চুড়ি পরিধান করে দেবাদিদেব মহাদেবের পূজার সংকল্প গ্রহণ করে থাকেন এবং শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে নির্জলা উপবাস রেখে সন্ধেবেলায় দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করার পর উপোস ভঙ্গ করে তবেই কিন্তু এক বেলা আহারাদি করে থাকেন। আমাদের মধ্যে অনেক অবাঙালি এবং বাঙালিরা এইভাবেই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজার সংকল্প গ্রহণ করে থাকেন। আমিও দেবাদিদেব মহাদেবের এই পবিত্র শ্রাবণ মাসটিতে সবুজ চুড়ি পরিধান করে দেবাদিদেব মহাদেবের পূজার সংকল্প গ্রহণ করলাম। আর এদিকে তো শপটিতে কাচের চুড়ি পরা নিয়ে যা অবস্থা হলো আমার, আপনাদেরকে কি বলবো। একটু মোটোসোটো হয়ে গিয়েছি বলে কাচের চুড়িগুলো আমার হাতে ঠিকঠাক সেটই হচ্ছে না। সেই কত কসরত করতে হলো। শপে দুটি দিদিভাই ছিল, তারা আমাকে হেল্প করলো, তবুও আমি নিজেকেও নিজে একটু হেল্প করেছি। দেখতেই পেলেন অবশেষে কাচের চুড়িগুলো হাতে আমি ঢোকাতে পারলাম। শ্রাবণ মাসে কাচের চুড়ি পরে নিয়েছি সবুজ রঙের, দেখতে পাচ্ছি হাতেই পরেছি, এরকম হাতেও পরেছি, বেশ ভালো লাগছে দেখতে। রাতে তো ভাবে কাচের চুড়ি পরছিলাম। চলো এখন বাড়িতে যাবো, বাড়িতে সবটা থেকে আমি পরেছি। চলো দেখো আমার জুতো পুরো মিলে লাস্টে এখন আমরা চলে এসেছি সোডার দোকানে। দেন একটু সোডা খাবো ওখান থেকে, রেহান জিরা আর আমার ওই কোলা। এই আস্তে আস্তে প্রতি বছর শ্রাবণ মাসটিতে সকল শিব ভক্তগণ একত্রিত হয়ে শেওড়াফুলির গঙ্গার ঘাটে স্নান আদি সেরে নিয়ে নতুন বস্ত্র পরিধান করে গঙ্গা জলপূর্ণ বাঁক কাঁধে নিয়ে
শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের পথে যাত্রা শুরু করেন এবং তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবা তারকনাথের পুজো করে থাকেন। এবং শেওড়াফুলি আর তারকেশ্বরের মাঝে সিঙ্গুরের ডাকাতকালী মায়ের মন্দির প্রাঙ্গণটিও পড়ে। তারকেশ্বরের যাত্রাপথে ডাকাতকালী মায়ের মন্দির প্রাঙ্গণে সকল শিব ভক্তগণরা বিশ্রামাদি করেন এবং আহার আদি করে আবার পায়ে হেঁটে তারকেশ্বরের পথে তারা যাত্রা শুরু করেন। তারই কিছুটা অংশ আমার ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এদিকে দশকর্মার দোকানটি থেকে আমি শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রী নিয়ে নিচ্ছি। যেহেতু আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি নির্জল উপবাস করে শিব ঠাকুরের পুজো করব, সেহেতু এখান থেকে শিব ঠাকুরের পুজোর জন্য কিছু সামগ্রী নিয়ে নিচ্ছি। আগামীকাল যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই শিব ঠাকুরের পুজো দেব বলে ফলের দোকানে চলে এসেছি। এখান থেকে পুজো দেওয়ার জন্য কিছু ফল নিয়ে নেব। রয়েছে আম, আপেল, বেদানা সহ পেয়ারা, কলা, শসা, আনারস, তরমুজও আছে, মৌসুমি লেবু রয়েছে। তো দেখি এখান থেকে কী কী ফল নেওয়া যায়। আবার গ্রিন অ্যাপেলও আছে। মাঝিকে চলে যান, ওখানে আপনাদের জন্য বাথরুম পায়খানা সুবন্দোবস্ত আছে। পাঠ করুন কালী মন্দিরের সামনে 8 টাকার ডান দিকে ও কালী মন্দিরের পিছনে পানীয় জল অপচয় করবেন না বা পানীয় জলে স্নান করবেন না। যদি
কোনো যাত্রীবাহী কোনো শারীরিক অসুবিধা বোধ করেন বা কোনো চোট লেগে থাকে, আপনি মন্দির উন্নয়ন কমিটির ক্যাম্পে চলে আসুন। আপনাদের সেবার জন্য এগুলো গ্রামীণ হসপিটালের মেডিকেল টিম আমাদের ক্যাম্পে উপস্থিত আছেন। আসুন এখানে প্রাথমিক চিকিৎসা করে যান। Hello. নবান্ন রেস্টুরেন্টে একটু জলযোগ সেরে নেবো এখান থেকে, তো তাই এলাম। তো চলো। আর এই যে রেহান ঠান্ডা লেগে গেছে, রেহানের হ্যাচে হয়ে যাচ্ছে বারবার। তো চলো। আজকে নবান্ন রেস্টুরেন্টে আমাদেরকে একটু ঘোর পথে আসতে হলো, কারণ শ্রাবণ মাসের জল যাত্রীরা তারকেশ্বরে যাচ্ছে, তো তাই কিছু কিছু রাস্তাঘাট একটু ব্লক করে দেওয়া হয়েছে। তাই অবশেষে আমরা ঘোর পথে এসে পৌঁছে গিয়েছি আমাদের নবান্ন রেস্টুরেন্টটিতে। আমি স্ট্রবেরি বলেছি, বাট বলছে আছে, আবার বলছে নেই। যাই হোক, না আস্তে আস্তে গা। এই জামার কালার আর আইসক্রিমের কালার অনেকটা এক হয়ে আছে।
কমপ্লিট করে চলে এসেছি, এখন বাড়ির পথে যাচ্ছি, বাট এখানে দাঁড়িয়ে পড়েছি, ডিজাইন করে রয়েছে। আর সকল জলযাত্রীরা দেখতেই পাচ্ছেন যাতায়াত করছে এই রাস্তাটি ধরে। তো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই যে কালকে পুজো দেওয়ার জন্য সমস্ত ফলমূল কেনাকাটা করে নিয়ে এসেছি, আর দশকর্মা ভাণ্ডার থেকে ঠাকুরের পুজোর কিছু সামগ্রী নিয়ে এসেছি। ওই অঘ্রু রয়েছে, আর রয়েছে আপনার ওটাকে কী বলে জানি, ও হ্যাঁ অঘ্রু, আর পইতে আছে এখানে রাখা আছে, এটা পইতে, আর এই যে অঘ্রু এগুলো আছে। আর এখানে মধু আছে, এই মধুটা নিয়েছি পঞ্চামৃত বানানোর জন্য। ঘি আছে, এই যে ঘি নিয়েছি, আতর চাল আছে, চিনি আছে। আর এখানে ওই যে মা মনসা দেবীকে দুধ কলা দেবো বলে বাটিগুলো নিয়েছি। আর আছে প্রদীপ, এই যে নিচে প্রদীপ রাখা আছে, ভারী আছে এটা অনেক। সো এইভাবে রেখেছি, এখন কালকে সকালে দেখা যাবে। এখানে আপেল আছে, লেবু, কলা, আর এখানে ওই পেঁপে আছে, একটা পাকা পেঁপে নিয়ে এসেছি, খুলছি না, এইভাবেই রেখেছি ফ্যানের তলাতে। ওকে, সো এখন রান্নাবান্না করবো। কিছুক্ষণ আগেই আমরা সিঙ্গু মার্কেট থেকে বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে আসা মাত্রই কিন্তু আমি চলে এসেছি আমার কিচেনটিতে। রান্নাবান্না তো জোর স্টার্ট করে দিয়েছি। আসলে ওবেলা তো আগের দিনের রান্নাবান্না যা ছিল সেগুলি খেয়েই আমরা মোটামুটি ছিলাম, বাট এই বেলা আমাকে রান্নাবান্না করতেই হবে। তার উপর আগামীকাল সোমবার, এবং প্রতি সোমবার আমি নির্জল উপবাস করে শিব ঠাকুরের পুজো করে থাকি, আপনারা সকলেই জানেন। তার উপরে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, তাই ভাবলাম যে আজকে রাতেই কালকে মানে আগামীকালের রান্নাবান্নাগুলি একেবারে সেরে রাখবো। সেই অনুযায়ী একেবারে সমস্ত পরিকল্পনাগুলি নিয়েছি, কাজগুলি এগিয়ে নিয়ে চলেছি। তো এই তো বাসনপত্রগুলো বার করে রেখেছি, আর যা যা রান্নাবান্না করব সমস্ত আনাজপাতিগুলো বার করে রেখেছি, মশলাপাতিগুলো বার করে রেখেছি। আনাজপাতিগুলো কাটাকুটি করব, মশলাপাতিগুলো বাটাবুটি করব, দেন ড্রেস চেঞ্জ করে একেবারে কিচেনে প্রবেশ করে রান্নাবান্না করতে স্টার্ট করে দেবো। আর সিঙ্কে যে কটা বাসনপত্র ছিল দুপুরকার, সেগুলো একেবারে ক্লিন করে রেখেছি। হাঁপিয়ে গেছি। তো যাই হোক, তো বাড়িতে এসে না খানিকটা ফ্রেশ হয়েছি, ওই হাত মুখ ধুয়েছি, ড্রেস চেঞ্জ করিনি, কারণ বাড়ি ফিরে এসে একটা এনার্জি থাকে না, ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে ফেলেছি। কারণ ওই এক নাগারে না কাজ করতে এখন পারি না, একটু মোটুসুটু হয়ে গেছি না, হাঁপিয়ে যাই, তাই একটু রেস্ট নিয়ে কাজকর্মগুলো এগিয়ে নিই। তো যাই হোক, মোটামুটি এই কাজকর্মগুলো এগিয়ে যাক, তারপরে একটু বিশ্রাম করবো, ড্রেস চেঞ্জ করবো, তো বললাম তারপরে রান্নাবান্না স্টার্ট করে দেবো। আর এদিকে একটা কাণ্ড কারখানা হয়ে গেছে। কি হয়েছে বলুন তো? এই দেখুন না, আপনারা তো দেখলেন কাঁচের চুড়ি পরেছি, শ্রাবণ মাস পড়ে গিয়েছে, সবুজ কাঁচের চুড়ি পরতেই হবে সকলকে। তো যাই হোক, অনেকে পরে অনেকে পরে না, বাট আমি কিন্তু শৈশব থেকে কাঁচের চুড়ি পরে এসেছি, এবং আজও কিন্তু কাঁচের চুড়ি পরেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তো শৈশবে আমার পিস্তত দিদিকে দেখেছি শ্রাবণ মাস মানে পড়লেই তারা কিরা সবুজ চুড়ি পরতেন। শ্রাবণ মাস শুধু বলবো না, আমার পিস্তত দিদিরা 12 মাস কাঁচের চুড়ি পরতেন। রং বেরঙের কাঁচের চুড়ি তাদের খুব ভালো লাগতো, আমাকেও এনে দিতেন, আমিও পরতাম। তো শৈশবের একটা অভ্যাস থাকে না, সেই অভ্যাসটা এখনো আমার রয়ে গিয়েছে। বাট আমি তো খুবই মানে শান্তশিষ্ট, তাই না, এই কাঁচের চুড়িগুলো। তো যাই হোক, আর এই শ্রাবণ মাসে মানে সবুজ কালারের কাঁচের চুড়ি পরা কিন্তু
খুবই মানে শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাস যেহেতু বাবা পরমেশ্বর ভোলানাথের মাস, তো শিব ঠাকুর না সবুজ কালার মানে সবুজ রঙটি খুব শিব ঠাকুরের প্রিয়, এবং সবুজ রঙকে না মাঙ্গলিক রং বলেও কিন্তু অনেকে মানেন। আর বেশিরভাগ নন বেঙ্গলি বা অবাঙালিরা কিন্তু এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে তবেই কিন্তু ব্রতের পরিকল্পনা নিয়ে থাকেন এবং ব্রতের সংকল্প নিয়ে থাকেন। মানে শ্রাবণ মাসে শিব ঠাকুরের পুজো করে থাকেন উপবাস করে এই কাঁচের চুড়ি পরে তারা একটা সংকল্প নেয়। এটা অনেকে মানে ধারণা, ঠিক আছে। তো যেহেতু আমার বাপের বাড়ি আশেপাশে অনেকে নন বেঙ্গলি রয়েছে, আমরা ছোটবেলা থেকে তাদের মানে মাঝেই আমরা মানুষ, মানে তাদের সাথেই আমাদের বড় হওয়া সমস্ত কিছুটাই। তো আমাদের মধ্যে এই ভেদাভেদ বা এটা করব না সেটা করব না, তারা করছে আমরা করব না, এটা কিন্তু আমাদের মধ্যে নেই। তাদের মতো আমরা, আমাদের মতন তারা, মানে আমরা কখনো ভাবি না তারা আমাদের প্রতিবেশী, আমরা একটা পরিবার, আমাদের ওটা পাড়া নয়, একটা পরিবারের মতন, ঠিক আছে। তো সেইভাবে আমাদের বড় হয়ে ওঠা, তো ছোটবেলা থেকে একটা অভ্যাস থেকে গেছে, সেটা কি করে ভুলে যাই বলুন তো? সেটা ভোলা যায় না। তো যাই হোক, আর এই সবুজ ছুরি কিন্তু মানে সবুজ রঙটি কিন্তু মহাদেব পরমেশ্বর শিব ঠাকুরের ভারী পছন্দের রং, এবং শিব পার্বতীর বিবাহ দিবসও কিন্তু এই শ্রাবণ মাসে। আর এই শ্রাবণ মাসে সবুজ ছুরি পরারও একটা মাহাত্ম্য রয়েছে, আপনারা অনেকেই জানেন। তো আমি শুনেছি শৈশবে যে যারা বিবাহিত তারা শ্রাবণ মাসে যদি এই সবুজ কালারের কাঁচের চুড়ি পরেন তাহলে কিন্তু স্বামী দীর্ঘায়ু হন, ঠিক আছে। এবং মাতা গৌরী দেবী মা দুর্গার আশীর্বাদও কিন্তু তাদের মাথার ওপর সর্বদা থাকে। ওকে, এটা আমরা মানি, পৌরাণিক কথা অনুসারে এটা আমরা মানি, অনেকে মানে না, অনেকে আবার মানে। তো যেহেতু আমরা মানি সেহেতু আমি পড়েছি, বেশ ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হয়েছে দু হাতে 12টা করে মানে কাঁচের চুড়ি পরা হয়েছে, 24টা, 1 ডজন করে কাঁচের চুড়ি পরেছি। বেশ ভালো লাগছিল, আপনাদেরকে আমি দেখিয়েছি দোকানটিতে। দোকান থেকে বেরোনো মাত্রই কিছুটা পা এগিয়েছি, দেখছি কি আমার হাতে না কাটা 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 কেমন অনুভব করছি। ওকে, তো রেহানের বাবাকে বললাম, রেহানকে বললাম, বলছে পোকামাকড় কামড়েছে, বর্ষাকালে হয়তো পোকামাকড় কামড়েছে। আমিও ভাবলাম ঠিক আছে পোকামাকড়ই কামড়েছে। নবান্নে যখন আইসক্রিম খাচ্ছিলাম তখন আমি অনুভব করছি ছুরি না ফেটে গিয়ে আমার এই হাতের ভিতর না বিঁধছে, বুঝেছেন তো, প্রচণ্ড পেন হচ্ছে। দেখছি হ্যাঁ, তো এই দেখুন, এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন তো, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এরকম ফাটা থাকে প্রত্যেকটা চুড়ি, কিন্তু এরকম গ্যাপ থাকে। বাট কাঁচের চুড়ি যেখানে বানানো হয় ওখান থেকে এক রকমের আঠা দিয়ে এই গ্যাপটাকে ফিল করা হয়। ওকে না, আপনারা যারা কাঁচের চুড়ি পরেন জানেন কোনো কাঁচের চুড়ি কিন্তু নিখুঁত থাকে না, মাঝখানে এরকম একটা গ্যাপ থাকে, যেই গ্যাপটা ওই কাঁচের চুড়ি যেখানে বানানো হয় কারখানায় ওখান থেকে একটা আঠার সাহায্যে এটাকে ফিল করে মানে ফিল করে দেওয়া হয়। ওকে, সো এরকমই ফিলই থাকে, বাট কিছু কিছু কাঁচের চুড়ি হয়তো এখান থেকে ফেটে যায়। তো সেখানে ফাটা অংশটা আমার এরকম চিমটি দিয়ে বসে আছে, জানেন তো। আর কি পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, আর কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে, জ্বালা জ্বালা পোড়া করছে। আমি এইমাত্র বাসন টাসন মানে ধুলাম না, তখন জল লেগেছে, জ্বালা পোড়া করছে, অবাক কাণ্ড, কিছু বলার নেই। তো যাই হোক, যে কটা বেঁচে আছে ও কটাকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এখন। আর যে দোকান থেকে কাঁচের চুড়িগুলো পরেছি সেখান থেকেই এইরকম চুড়ি নিয়েছি, এই যে পলার মতন, ওকে, স্টোন বসানো রয়েছে, হোয়াইট স্টোন বসানো রয়েছে, এই পলার মতন চুড়িগুলো নিয়েছি, এগুলো প্লাস্টিকের। ওকে না, সো আমি গাঁট দেওয়ার জন্য নিয়েছি, মানে এই চুড়িগুলো মানে কাজ করার সময় যেন ভেঙে না যায়, তার জন্য না গার্ডের জন্য নিয়েছি। যে এই যে সামনে একটা এরকম পলা পরবো, আর এই পেছনে একটা এরকম পলা পরবো, আর মাঝখানে সবুজ চুড়িগুলো থাকবে, দেখতেও ভালো লাগবে এবং গাঢ় থাকবে। তো দু হাতে পরার জন্য নিয়েছি। বাট বাড়ি এসে ভাবছি যে এগুলো তো স্টোন, তাই না? তো স্টোনগুলো যদি খুলে রান্নায় পড়ে, আমি তো রান্নার কাজ করি সবসময়, করে রান্নার কাজই করি। তো যাই হোক, নিজের কথা শুনে নিজেই হাসছি। তো অ্যাকচুয়ালি আমাদের মতো যারা গৃহবধূরা রয়েছেন, যারা কিনা সবসময় ওরা রান্নাবান্নার কাজ করেন, যদি খুলে রান্নায় পড়েছে খাবারের মধ্যে, এগুলো খেলে কিন্তু মানে পেটে গেলে কি হবে কল্পনার বাইরে। তো আমি ভাবলাম দরকার নেই ভাই, এগুলো থাক এখন, এগুলো তোলা পড়া করে পড়লে ইজ ওকে ফাইন, মানে কোথাও গেলাম তখন পড়লাম, এসে আবার খুলে রেখে দিলাম। বাট রেগুলার ওয়াইজ স্টোনগুলো মানে পড়বেই, এই স্টোন থাকবে না।
থাকবেই না, কোনো গ্যারান্টি নেই যে এই স্টোনগুলো মানে জীবিত জ্যান্ত থাকবে, তাই নয় কি? তো থাক, এখন খোলা পড়া পরবো, পরে পরবো, এখন আর পরবো না। তো সোনার চুড়ি আছে আমার কটা, ওই সোনার চুড়িগুলো বার করে পরবো। ওই সোনার চুড়িগুলো আমার অনেক দিনের আগে, ঠিক আছে? আমি পরি না সহজে, দেখেন তো আমি পরি না, ভালো লাগে না আমার, ঠিক আছে? তো ভাবলাম ওই সোনার চুড়িগুলো এখন হাতে ঢুকবে কিনা সেটাই হচ্ছে সন্দেহের বিষয়। কারণ আমার সোনার চুড়িগুলো তো আগের মাপের, আমার হাত যখন আগে সরু সরু ছিল তখনকার মাপের। এই দেখুন না আমার কটটা, কটটা কত ছোট। এই কটটাকে আমি যখন হাতের মধ্যে ঢোকাই না, সেই আমাকে হ্যান্ড ওয়াশ দিয়ে, তেল দিয়ে দুটোকে একসাথে মিক্স করে আস্তে আস্তে টিপে টিপে ঢোকাতে হয় হাতের মধ্যে। আমি একটু মোটাসোটা হয়ে গিয়েছি, হাতগুলো গোল গোল হয়ে গেছে, এখন আর ওই আগের চুড়িগুলো আমার হাতে হয় না। তো দেখি ওই সোনার চুড়িগুলো হয় কিনা, কারণ সোনার চুড়ি আর আমার এই সোনার করের সাইজ একদম এক। ওকে, দেখি হয় কিনা, যদি হয়, চারটেই আছে আমার কাছে, তো এই হাতে দুটো পরবো গার্ড দেওয়ার জন্য, সামনে একটা আর এই পেছনে একটা, আর এই হাতেও সেম, সামনে আর পেছনে মিলিয়ে দুটো পরবো, দেখি হয় কিনা। আর এটা দেখুন না, কটটা কেমন চুড়ির মাঝখানে চলে এসেছে, দেখেছেন তো? চুড়িগুলো বড়, কটটা তো ছোট, মাঝখানে চলে এসেছে, এটাও একটা প্রবলেম। দেখি কি করা যায়। বাট এটা করা যাবে না, কারণ আমি রান্নাবান্নার কাজ করি, কখন খাবারে পড়বে আমি বাবা এই রিস্ক নেবো না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বগর বগর করছি আর ঘেমে নিয়ে গেছি, দেখেছেন তো? তো যাই হোক, যা একটু এনার্জি রয়েছে এই এনার্জিটা একটু কাজে লাগাই। ওকে, তো একেবারে সমস্ত আনাজপাতি কেটে কুটে মশলাপাতি বেটে বুটে আপনাদের সাথে আমি দেখা করছি। ওকে, তো এখন একটু কাজে লাগি। ক্যামেরাটা অন থাকলে বক 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 করতে থাকবো, রেহানের পাপা দিয়ে বলবো রান্না হয়েছে হয়েছে হয়েছে, না হয়নি, কি করছিলে, চলো রান্না করি। যেহেতু এখন শ্রাবণ মাস পড়ে গিয়েছে, তাই পুরো শ্রাবণ মাসটি জুড়ে আমি বাড়িতে নিরামিষই রান্নাবান্না করতে চলেছি। কারো যদি আমিষ আহারাদি করার ইচ্ছে থাকে সে নিজের হাতে রান্না করে খেতে পারে, এখানে আমার কিছু বলার নেই বা করণীয় নেই। বাট আমি কিন্তু এই শ্রাবণ মাসে কোনো আমিষ হাতই দেবো না, কারণ আমি তো শিব ঠাকুরের পুজোর একটা সংকল্প গ্রহণ করেছি, তাই এই মাসটিতে আমি আমিষ ছুঁতেই পারবো না। তো আমি নিরামিষই রান্নাবান্না একেবারে জমিয়ে কষিয়ে রসিয়ে রান্না করে দেবো। আর পনির তো এমনই একটা খাদ্য বস্তু যেটা কি না নিরামিষ এবং আমিষ উভয় ক্ষেত্রে খুবই সুস্বাদু লাগে খেতে। আর আমি কিন্তু আজকে আলু পটল দিয়ে পনিরের একটা ডালনা রান্না করেছি, যেটা কি না একেবারে কষিয়ে রসিয়ে রান্না করেছি, খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো বেশ অনেকটা পরিমাণে রান্না করেছি, আজকে রাতেও যেন হয়ে যায়, আগামীকাল সকাল এবং রাতেও যেন হয়ে যায়। তো প্রিয় বন্ধুগণ, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, রয়েছে আলু পটল দিয়ে পনিরের ডালনা। স্বাদে গন্ধে অতুলনীয় তো হয়েছে বটেই, তার উপরে রঙটা কিন্তু খাসা হয়েছে, তাই নয় কি? বেশ ভালো লাগছে দেখে, তাই না? আর সাথে রয়েছে গরম গরম ভাত। তো চলুন বন্ধুরা আমরা, তো প্রিয় বন্ধুগণ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, গরম গরম ভাতের সাথে আজকে ডিনারে রয়েছে আলু পটল দিয়ে পনিরের ডালনা। আজকে কিন্তু রাতের ভুড়ি ভোজটা দারুণ হতে চলেছে, তাই নয় কি? তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এই তো আমরা ডিনারটা কমপ্লিট করবো, দেন আমি ফ্রেশ হবো, দেন ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালে আরো একটি নতুন ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে আমার দেখা হতে চলেছে। আর আজকের মতন তাহলে শুভরাত্রি জানাচ্ছি। তবে শুভরাত্রি তো বলে দিলাম, কিছু কথা ভুলে গিয়েছিলাম না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল প্রিয় বন্ধুগণ আমার ব্লগগুলি বা ভিডিওগুলি দীর্ঘদিন যাবৎ দেখে চলেছেন বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটি করে উঠতে পারেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। তো কালকের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমার দেখা হবে। ওকে, আজকের মতন শুভরাত্রি।